নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি রীতি। আপনারা শুনছিলেন নহন্যতে উপন্যাস। আজকে শুরু করব এই উপন্যাসের 9ম পর্ব। যারা আজকে নতুন এসেছেন, আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন আর নিজের পরিচিত বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটি। শুরু করছি আজকের পর্ব। ধমকের দৌড় যে কতদূর পর্যন্ত পৌঁছয় তা এই যুগের লোক বিশ্বাস করবে না। বেশ কিছুদিন পর্যন্ত মা খবর নিতেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কতদূর এগিয়েছে। যখন টের পেতেন বিশেষ কিছু এগোচ্ছে না, তখন খুব রাগ করতেন। কিন্তু উদ্বেগের কারণ ছিল না, আমাদের ভাব হয়ে গেল। আমি যখন সেই নির্জন গিরিবাসে এলাম তখন বর্ষাকাল। গভীর আদিম অরণ্য পার হয়ে যখন বাড়িতে এসে পৌঁছলাম তখন সেই বাগান ঘেরা বাড়িটা যেন আমার দিকে চেয়ে হেসে উঠল। শান্ত নির্জন বনভূমি, দূরে নীলাভ দিগন্তে বরফের সাদা রেখা, গৃহ সুসজ্জিত, ভৃত্যকুল পরিমার্জিত। আমাকে ব্যাচেলারের এলোমেলো বাড়িতে আসতে হয়নি। আমরা যদিও এদের চেয়ে সঙ্গতি সম্পন্ন, তবু সত্যি বলতে কি এত আরামে পূর্বে থাকিনি। কিন্তু আমাদের আত্মীয় স্বজনেরা নিন্দা করতেই লাগলো। তারা বললে যথোপযুক্ত বিয়ে হয়নি, ইত্যাদি ইত্যাদি। বিশেষত আমার সমবয়সীরা আমার দুঃখেই গলে যেতে লাগলো। শেষ পর্যন্ত আমার ভারী রাগ হতো। গোপালের সঙ্গে তো আমার জন্মের মতো ঝগড়াই হয়ে গেল। এক বান্ধবী মুখ টিপে বললে, পতি নিন্দা শুনি সতী হইল অতি রসবতী। আর একজন বললে, তোর যখন পছন্দ হয়েছে আমাদের আর বলার কি আছে, তবে বলিহারি যাই তোর পছন্দে। আমি যখন ওদের সঙ্গে তর্ক করতাম সেটা লোক দেখাবার জন্য নয় বা মান বাঁচানোর জন্য নয়। এবারের পুরুষদের দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। তারা কর্তৃত্ব করে না, সমস্ত মেয়েদের উপর ছেড়ে দিয়েছে। এই বাড়ির মেয়েরা সম্পূর্ণ স্বাধীন। অন্য বাড়িতে যেমন দেখি বাড়ির কর্তার জন্য ভালো জিনিসটা তোলা রইল, এখানে তা হতেই পারবে না। কর্তারা হুলুস্থুলু বাঁধিয়ে দেবেন। স্ত্রী রাঁধতে বসলে কর্তা হয়তো পাখা নিয়ে তাকে বাতাস করতে গেলেন। সত্যি বলতে কি, এক বাড়িতে এতগুলি কর্তব্য পরায়ণ, উদার ও সৎলোক আমি পূর্বে দেখিনি। আমি আমার সংসার যাত্রার পূর্ণ চিত্র এখানে আঁকতে বসিনি। এটা আমার জীবনই নয়, এটা আমার জীবনের একটা অংশ মাত্র। সেখানে নায়ক মির্জা। কিন্তু এই গল্পটা সম্পূর্ণ করতে গেলেও আমার স্বামীর কথা কিছুটা বলতে হবে, কারণ তাকে বাদ দিয়ে তো আমি নই। আমরা 38 বছর ধরে একসঙ্গে যে সংসার রচনা করেছি তাতে কোনো খুঁত ছিল না। বলতে গেলে কখনোই আমাদের বিরোধ হয়নি। আমরা প্রত্যেকটি ফার্নিচার তৈরি থেকে সন্তান পালন একসঙ্গে একমত হয়ে করেছি এবং এইসব কাজ মোটামুটি সুসম্পন্ন হয়েছে। আমাদের সন্তানেরা বিরাট প্রতিভাধর না হলেও মানুষ হিসাবে তারা শ্রেষ্ঠ মানুষের শ্রেণীতে যেতে পেরেছে। যে শূন্যতা নিয়ে আমি জীবন শুরু করেছিলাম, আমার সংসারের মধ্যে তা ফাঁকির বাঁশি বাজায়নি। বিবাহের পূর্বে আমার প্রধান আকাঙ্ক্ষা যা ছিল স্বাধীনতা, তাও আমি পূর্ণমাত্রায় পেয়েছি। আমার ঘরে পা দিয়েই আমি বুঝতে পেরেছি আমার শৃঙ্খল খুলে গেছে। আমি যা উচিত মনে করব তাই করতে পারব। স্বাধীনতার অর্থ স্বেচ্ছাচারিতা নয়। আমার অফুরন্ত স্বাধীনতা আমি এমন কোনো কাজে লাগাইনি যা আমার যোগ্য নয়। বিয়ের অল্প কিছুদিন পরে আমার মনে হলো মির্জার ব্যাপারটা আমার স্বামীকে বলা প্রয়োজন। আমি একদিন শুরু করলাম, আমাদের বাড়িতে একজন বিদেশি ছাত্র ছিল। সে আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু বাবা দিলেন না। তখন সে হিমালয়ে চলে গেল। একটি বাক্যে আমি সংক্ষেপে কাহিনীটা শুরু করলাম। আমার স্বামী বললেন, ও তাই নাকি? ব্যাস, ফুরিয়ে গেল। ওর কোনো কৌতূহল নেই। কথা যত কম বলা যায় ততই ভালো। কোনো দায় পড়ে 2-4টে বেশি কথা বলতে হলে
মাথায় যেন আকাশ ভেঙে পড়বে। খুব সংক্ষেপে একটা হাসির কথা বলে উনি বাক্যালাপ চুকিয়ে ফেলতে পারলেই বাঁচেন। হিমালয় চলে গেল তো গেল, আমার কথাটি ফুরলো, নটি গাছটি মরল। তারপর আর কি, কাজেই সেদিন আর আমার কিছুই বলা হলো না। বেশ কিছুদিন পরে আমি আবার একদিন মনস্থির করে তোড়জোড় শুরু করলাম যে না, আজ বলতেই হবে, না বলাটা খুব অন্যায় হচ্ছে। আচ্ছা, বাসর ঘরে যখন আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম, তোমার কি মনে হয়েছিল? নীরবতা, নিশ্চিদ্র নীরবতা। বলো না, বলতেই হবে, তোমার খারাপ লেগেছিল কিনা? নীরবতা দুর্ভেদ্য। আমিও স্থির সংকল্প, আজকে বলবই। কিছু নিশ্চয়ই মনে হয়েছিল, আমার ভাবভঙ্গি তো ঠিক সহজ ছিল না। বহু প্রশ্নের পর উত্তর এই, তা সম্পূর্ণ অপরিচিত একজন লোকের সঙ্গে হঠাৎ রাত্রে এক ঘরে থাকতে অসুবিধা তো লাগতেই পারে, খারাপও লাগতে পারে। তোমার অসুবিধা বা খারাপ লাগেনি? একটুও না। ভালো লেগেছিল, খুবই। অবাক হয়ে গিয়েছিলাম তোমাকে দেখে। তবে আমারই বা খারাপ লাগছে কেন, তা তোমার মনে হয়নি? আমার বন্ধু ভূপেশের কথা মনে হয়েছিল, তার মতো হলো না তো। গল্পটা এই, ভূপেশের বিয়ে হলো যেমন কথাবার্তা হয়ে বিয়ে হয়ে থাকে তেমনই। ভূপেশও মেয়েটিকে আগে দেখেনি। বাসর ঘরে মেয়েটি ভূপেশকে বললে, দেখুন, আমি আপনার স্ত্রী নই, হতে পারি না। আমি একজনকে পতিত্বে বরণ করেছি, সেও আমাকে ভালোবাসে, কিন্তু আমার বাবা কিছুতেই রাজি হলেন না, তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। এখন আমি কি করি? আপনারও আমাকে বিয়ে করা উচিত নয়। ভূপেশ স্তম্ভিত। মেয়েটির কথা ঠিকই, যুক্তিযুক্ত। ভূপেশ সেই ছেলেটির নাম ঠিকানা নিল। তারপর বর বেশি ভূপেশ বাসর ঘর থেকে, বিবাহ বাড়ি থেকে বেরিয়ে সেই পলাতক প্রেমিকের সন্ধানে রাত্রির অন্ধকারে যাত্রা করল। ওদের তখনও কুশণ্ডিকা হয়নি, শুধু সম্প্রদান হয়েছে, অর্থাৎ বিবাহের আসল অংশই হয়নি। ওই কন্যা ভূপেশের ধর্মপত্নী নয়, ওরা একসঙ্গে ধর্মানুষ্ঠান করেনি, সপ্তপদী করেনি। শুধু কন্যার পিতা অন্যান্য তৈজসপত্রের সঙ্গে শালঙ্কারা কন্যাটিকে ভূপেশকে সম্প্রদান করেছেন। সম্পত্তি হাত বদল হয়েছেই মাত্র। এই কন্যা এখন ভূপেশের সম্পত্তি। ঠিকানা নিয়ে ভূপেশ সেই ভদ্রলোকের বাড়িতে উপস্থিত। বেশ মানুষ তো আপনি, পড়ে পড়ে শোক করছেন, আপনার কর্তব্য কিছু নেই? ছেলেটিকে নিয়ে ভূপেশ বিবাহ বাড়িতে ফিরে এলো। সে কর্তব্য স্থির করে ফেলেছে। মেয়ের বাপকে ঘুম ভাঙিয়ে বললে, আপনি গর্হিত অন্যায় কাজ করেছেন। যা হোক, আপনি তো আপনার কন্যাকে আমার হাতে সম্প্রদান করে দিয়েছেন, তার উপর আপনার আর কোনো অধিকার নেই। এখন আমি তাকে তার মনোনীত পাত্রের হাতে সম্প্রদান করে দিচ্ছি। ওদের বিবাহ হবে, আপনার বাধা দেবার কোনো অধিকার নেই। তারপর ওদের বিয়ে হয়ে গেল। আমি মনে মনে ভাবছি, বাপরে, এই মেয়ের তো মনের জোর আছে। তারপরও আছে নাকি? আছে। সেই ছেলেটি সেই রাত্রেই ওই মেয়েটিকে ভালোবেসে ফেলেছিল। সে যেন কেমন হয়ে গেল, উদ্ভ্রান্ত, মাঝে মাঝে ওদের বাড়ি যেত। তারপর একদিন সে মরে গেল। তার ঘরে স্টোভে আগুন জ্বলছিল, খাট থেকে গড়িয়ে পড়ে আগুন লেগে গেল, পুড়ে মরল বেচারা। কেউ কেউ বলে আত্মহত্যা করেছিল, নিশ্চয়ই আত্মহত্যা। কি ভীষণ ব্যাপার! বঞ্চিত প্রেমের এই পরিণামে সৌন্দর্য তো নেই। সত্যম শিবম সুন্দরম। শিবও নেই, সুন্দরও নেই। সৌন্দর্য ছাড়া সত্যের রূপ ভয়ঙ্কর। প্রেমের মধ্যে যদি সৌন্দর্য ফুরিয়ে যায়, তাহলে রইল কি? আমি মানুষ চোখে একটা দগ্ধ লোককে দেখতে পেলাম। তার গায়ের মাংস দগদগে, তার চুল পুড়ে গেছে, তার মুখ ঝলসে গেছে, সে গোঙাচ্ছে। কি ভয়ানক! আমাকে ভালোবেসে যদি কারুর এই পরিণাম হয়, তাহলে আমিও বাঁচতে পারবো না। আমার ভয় করতে লাগলো, এর বন্ধু যদি এইরকম, তবে ইনিও এই। আর কোনো কথা বলে কাজ নেই।
ওর মনে এতটুকু দুঃখ দিতে পারবো না। মির্জা যদি এই মুহূর্তে এসে বলে চলো, আমি কি যেতে পারি? কখনো না, আর হয় না। এই ভদ্র মানুষের মনে কষ্ট দিয়ে স্বর্গ থেকে আমি সুখ পেরে আনতে পারবো না। আমার এখন যথেষ্ট বয়স হয়েছে। আমি জানি সুখ বাহিরের কোনো অবস্থায় বা বস্তুতে নেই। অন্তরে তার আয়োজন সুসম্পন্ন থাকলে তবেই বাহিরের স্পর্শে তা উচ্ছ্বসিত হতে পারে। বিবেকের দহনে অন্তর যদি ক্ষতবিক্ষত হতে থাকে, নিন্দায় কুবাক্যে ইতর্জনের রসনায় যদি তা লেজ্জমান হয়, তাহলে মির্জাকে জড়িয়ে ধরলেই কি আমি সুখ পাব? শরীর সুখ দিতে পারে না, সুখ দেয় মন। আমার মন অন্যকে দুঃখ দিয়ে সুখী হতে পারবে না, এইটুকু আমি জানি। অন্যকে দুঃখ দিয়ে সুখী হওয়া যায় না, অন্যকে বঞ্চিত করে সুখী হওয়া যায় না। এগুলো সোজা কথা, বারবার শুনেছি। আমি তো আবিষ্কার করিনি, সবাই জানে। জানে কি? তাহলে রমা এই মুহূর্তে আমার মাকে কেন তুষানলে দগ্ধ করছে? যাক, যার যা ইচ্ছা করুক। আমি এই নির্বিরোধী ভালো মানুষকে কখনো দুঃখ দেব না। এটা কি শুধু কর্তব্য? কখনোই নয়। আমি তো ওকে ভালোবাসছি, খুবই ভালোবাসছি। সেদিন সেটা বুঝতে পারলাম যেদিন রাত 8টা নাগাদ বেহারা বলল, সাহেব যেখানে গেছেন সেখান থেকে আসতে পথ হারিয়ে ফেলতেও পারেন। সাহেব যদি ঘোড়ায় যেতেন পথ হারাতেন না, ঘোড়া ঠিক বাড়ি এনে হাজির করত। কিন্তু অবিশ্রান্ত বৃষ্টি পড়ছে, নিশ্ছিদ্র অন্ধকার রাত্রি, কোনোখানে জনমানবের চিহ্ন নেই। ওরা বলাবলি করছিল ওই রাস্তায় ভাল্লুক বেরোয়। আমি এত অস্থির হয়ে পড়েছিলাম যে ওরা যদি না যেত আমি নিজেই ম্যাকিন্টস চাপিয়ে গামবুট পরে লণ্ঠন নিয়ে বেরোতাম। তা বাঘই থাক আর ভাল্লুকই থাক। এটা কি ভালোবাসা নয়? তবে তবে আবার কি? কিছু তবে আছে নাকি? আছে, আছে। এই সাজানো সংসারের মধ্যে বসে আমার স্বামীর সস্নেহ ভালোবাসার আশ্রয়ে থেকেও আমার মন কেন এত শূন্যতায় ভরে থাকে কে বলবে? শূন্য হাতে ফিরি হে নাথ পথে পথে। আমাদের বিবাহিত জীবন মসৃণ পথে চলেছে। আত্মীয় স্বজন যাই বলুক, বন্ধুবান্ধবরা যাই ইঙ্গিত করুক, আমরা বেশ আছি। আমার স্বামীর সঙ্গে সবচেয়ে যে বিষয়ে আমার সঙ্গে মিলেছে তা হচ্ছে তার কোনো সংস্কার নেই। তিনি কোনো আচারে বদ্ধ নন, তিনি জাতিভেদ মানেন না, সামাজিক ব্যবস্থাগুলি যুক্তি দিয়ে বোঝেন। আমি আশ্চর্য হয়ে গেলাম যেদিন শুনলাম যে তিনি প্রথম যেদিন মাংস খেলেন সেটা ছিল গো মাংস। আমিও চমকে উঠেছি। ইনি মাংস খেতেন না? প্রথম যেদিন পাহাড়ে এসে পৌঁছেছেন এক সাহেবের বাড়ি, সেদিন খাবার ব্যবস্থা হয়েছে। তার মেম আবার দারুণ কৃপণ। অতিথি নিমন্ত্রণ করে একখানাই মাছ ভাজা রেখে বলে একখানা মাছ খেতেই হবে। সেদিন সে মাছ ভাজা রাখেনি, রেখেছিল বিফ স্টেক। তুমি খেলে কেন? আর তো কিছু ছিল না, ওরা অপ্রস্তুত হবে। মাংস যদি খেতেই হয় তো ছাগলই বা কি, গরুই বা কি? বরং গরুই ভালো। একটা প্রাণী হত্যা করে অনেকটা মাংস পাওয়া যায়। হাতি তো আরও ভালো। অকাট্য যুক্তি। সে যুগে মধ্যবিত্ত ঘরের হিন্দু সন্তানের পক্ষে এটা কঠিন কাজ। কিন্তু এটা কোনো কঠিন কাজ করার মতো করে করা নয়। উনি কোনো বিপ্লবী নন। আমি যেরকম জাতিভেদ ভাঙবার জন্য উদ্যত সেরকমও নয়। খুব সহজ স্বাভাবিকভাবে সত্যকে পাওয়া। পরে যখন রবীন্দ্রনাথ একে ভালো মতো চিনলেন তখন বলেছিলেন, গল্প স্বল্পের ভালো মানুষ কবিতাটিতে এর পরিচয় রেখে দিয়েছি। মনিরাম সত্যই শেয়ানা, তীরের ধাক্কা সে নেয় না। বেশি করে আপনারে দেখাতে চায় যেন কোনো মতে ঠেকাতে। যোগ্যতা থাকে যদি থাক না, ঢাকে তার চাপা দিয়ে ঢাক না। আপনারে ঠেলে রেখে কোণেতে, তবে সে আরাম পায় মনেতে। যেথা তারে নিতে চায় আগিয়ে, দূরে থাকে সে সভায় না গিয়ে। বলে না সে আরও দে বা খুবই দে, ঠেলা নাহি মারে পেলে সুবিধে। যদি দেখে টানাটানি খাবারে, বলে কি যে পেট ভার বাবারে। ব্যঞ্জনে মন নেই খাবে তা, মুখ দেখে বোঝা নাহি যাবে তা। যদি শোনে যা তা বলে লোকেরা, বলে আহা ওরা ছেলে ছোকরা।
পাঁচু বই নিয়ে গেল না বলে, বলে খোঁটা দিও না কো তা বলে। বন্ধু ঠকায় যদি সইবে, বলে হিসেবের ভুল দইবে। ধার নিয়ে যার কোনো সাড়া নেই, বলে তারে বিশেষ তো তারা নেই। যত কেন যায় তারে ঘা মারি, বলে দোষ ছিল বুঝি আমারই। এই কবিতার তত্ত্ববাণী গীতারই কথা। সুখে দুঃখে অবিচলিত অনাসক্ত এবং নিরহংকার এই সবগুলি গুণই আমার স্বামীর পূর্ণমাত্রায় আছে। এগুলো তাকে সাধনা করে উপার্জন করতে হয়নি, এ তার স্বাভাবিক বিধিদত্ত গুণ। আমি তো উপার্জন করতে চেষ্টা করি, কিছুই পারি না। আমি উদ্বিগ্ন, অসহিষ্ণু ও নানাবিধ দোষের আকর। জল যেমন মাছের আকর, আমিও তেমন দোষের আকর। আমার মধ্যে দোষগুলো কিলবিল করছে। সম্ভবত সেই জন্যই প্রায় সর্বদাই আমার মনের মধ্যে হু হু করে। এই যেমন একদিন সন্ধেবেলা আমি বসে বসে ভাবছিলাম, অর্থাৎ গুনছিলাম আমি সারাদিনে কটা কথা বলেছি। গুনে দেখলাম 7-8টার বেশি হবে না। সেগুলো এই রকম: আজ 8 ঘন্টা দেরি কেন? বিকালে কি টেনিস আছে? পরশু কি অসবর্নরা খেতে আসবে? শামশের বিয়ারা কি একা পারবে? আর কি কথা হবে? আমরা যে 2 জগতের মানুষ। উনি যা পড়েছেন আমি তা পড়িনি। তা নাই বা হলো, আমি না হয় কেমিস্ট্রি পড়তুম, যদি উনি পড়াতেন, আমার তাতে আপত্তি নেই। যে কোনো জ্ঞানের বিষয় থেকে আমি আনন্দ পেতে পারি, কিন্তু উনি তা পারবেন না। অত কথা বলা ওর কর্ম নয়। আর আমি যা পড়েছি তা উনি পড়েননি। পাঠ্যপুস্তক ছাড়া কোনো ভাষায় 1 লাইন কবিতা উনি পড়েননি। তা আমি তো ওকে শোনাতে পারি। তা কি হয়? কবিতা যে বোঝে না তাকে তো শোনানো যায় না। যদিও আমি শোনালে উনি খুব সহিষ্ণুভাবে শুনবেন। কখনোই সেই ভদ্রলোকের মতো করবেন না যার কথা আমি আমার এক আত্মীয়ার কাছে শুনেছিলাম। আমার কবিতা রসিকা আত্মীয়া নববিবাহের পর স্বামীকে একটা মহুয়ার কবিতা শোনাবেন বলে বেশ গুছিয়ে বসেছেন। স্বামীও খুব উৎসাহ দেখিয়েছেন। কবিতাটি পড়তে শুরু করবার আগে তিনি হাত বাড়িয়ে দিলেন, একটু দেখি। বইটা হাতে নিয়ে একটু দেখে ফেরত দিলেন। মেয়েটি অবাক হয়ে গেছে। কি দেখলে? দেখলুম কবিতাটি কত বড়। আমার স্বামী এরকম কখনো করবেন না। আমি যদি টালি এডিশনের সমগ্র রচনাবলী তাকে শোনাই, তিনি পরম ধৈর্যে শুনে যাবেন, বলবেন খুবই তো ভালো। একদিন তা নয়, প্রায় প্রত্যেক দিনই নির্জনতা আমাকে চেপে ধরে। দুপুরবেলা আমি ঘুমোই না। পড়ব কি? এই তল্লাটে বই তো নেই। যে কখানা বই আছে বহুবার করে পড়া হয়ে গেছে। বই এত কিনবই বা কি করে? কেই বা বই পাঠাচ্ছে আমায়? তবু যখনই কলকাতায় যাই কিছু বই সংগ্রহ করে আনি। আমার স্বামী যে কথা বলতে একেবারেই ভালোবাসেন না, তবুও তারও এই নির্জনতা কষ্টকর বোধ হয়। একবার আমায় লিখেছিলেন, 15 আয়নায় ছাড়া আর কোনো শিক্ষিত মানুষ দেখিনি। সন্ধেবেলাটা যেন আরও নির্জন। বারান্দায় আমি আর আমার স্বামী বসে থাকি। আমি 2-4টে কথা বলবার চেষ্টা করি, কিন্তু কোন ভাষায় কথা বলবো? আমাদের ভাষাই যে পৃথক। তাই একটু পরেই দুজনেই চুপ। এই মানবহীন দেশে শব্দগুলি যেন নির্জনতাকে আরও বাড়িয়ে তোলে। অন্ধকার বন থেকে একটা রাতকো চড়া ডেকে ওঠে। একটা বাদুড় ঝুপ করে পড়ে যায়। ঝিঝি পোকা ডাকতে থাকে অবিশ্রান্ত। পাশের ঝর্ণাটাও থামে না। এই শব্দগুলো মানুষের সঙ্গী নয়। এরা কেবল বলতে থাকে, তুমি একলা, তুমি একলা। আমি বুঝতে পারি, প্রত্যেকদিন বুঝতে পারি, আমার জগৎটা হারিয়ে গেল। আমার লিখতেও আর ভালো লাগে না। কি লিখব? লেখা আমার এই জনহীন জগতে দিগ্ভ্রান্ত হয়েছে। অনেকে মনে করে প্রাকৃতিক সৌন্দর্য বোধহয় লেখকের প্রেরণা যোগায়। ফুলের বাগানে বসে কবিতা লিখলে কবিতার গুণ বেড়ে ওঠে। যে জন্য শুনি শান্তিনিকেতনে আজকাল গাইডরা দেখায়, ওই গাছের নিচে বসে কবি রক্তকরবী লিখেছিলেন, ওই কুঞ্জের পাশে বসে মহুয়া, ইত্যাদি ইত্যাদি। মৃরতার যেন শেষ নেই।
শান্তিনিকেতনের এই নির্জন প্রান্তরে বিশ্বের লোককে ডাক দিয়ে আনলেন কবি লেখারই প্রয়োজনে। মানুষের সঙ্গে সংস্পর্শে সুখ দুঃখের ঘাত প্রতিঘাতে ভালো মন্দের দ্বন্দ্বে নিত্য মথিত হওয়াই লেখকের প্রেরণার উৎস। নিস্তরঙ্গ শান্ত অবস্থা, জনবিরল অরণ্য, সাধু সন্ন্যাসীদের দরকার হতে পারে, আমার নয়। এই প্রকৃতি আমায় জীবন দিচ্ছে না, বরং হরণ করে নিয়ে যাচ্ছে। মানুষের মানুষকে দরকার, অন্তত আমার দরকার। মির্জার বদলে একটা পুষ্পিত তরু হলে কি ভালো হতো? একটা কথা মনে পড়ে গেল। প্রথম কাকে ভালোবেসেছিলে? বলো বলো। একটা গাছকে গো, একটা গাছকে। এখন থাক গাছে ঝুলে। আমার 22 বছর অরণ্যবাসের 3টি বছর স্মরণীয়। ওই 3 বছরই আমরা বেঁচেছিলাম, বাকি দিনগুলি খালি পুনরাবৃত্তি। যখন আমার জীবনের সেই সুন্দরতম পর্ব শুরু হতে চলেছে, যতদূর মনে পড়ে সেই সময়, অর্থাৎ 1938 সালে অল্প দিনের জন্যই কলকাতা এসেছি। বাবা আমাকে বললেন, ইউক্লিড তোমাকে একটা বই উৎসর্গ করেছে, উৎসর্গপত্রে তোমার কাছে ক্ষমা চেয়েছে। কথাটা শুনবার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। হৃৎপিণ্ড লাফাতে লাগলো, বাধাই মানে না। আমি প্রস্তরীভূত দাঁড়িয়েই রইলাম, কিছু বললাম না। কয়েক মিনিট পর তিনি আবার বললেন, পর্নোগ্রাফি লেখার জন্য তার জেল হয়েছে। পর্নোগ্রাফি কথাটার অর্থ আমি জানতাম না, বাবাকে জিজ্ঞেস করবার ইচ্ছা ছিল না। যা লিখলে জেল হয় তা নিশ্চয়ই কোনো সৎ সাহিত্য নয়। আমি কোনো উত্তর না দিয়ে, প্রশ্ন না করে চলে গেলাম। ডিকশনারিতে ওই শব্দটা দেখে আমি অবাক হয়ে গেছি। এ কি বিশ্রী ব্যাপার! আমাকে যে বইটা উৎসর্গ করেছে সেটা ওই রকম না তো? আমি কিছুই বুঝতে পারলাম না। আমাকে বই উৎসর্গ করবারই বা কী দরকার? ক্ষমা চাওয়ারই বা কী প্রয়োজন? বইটা সম্বন্ধে আমার কোনো কৌতূহল হলো না, শুধু ঘৃণায় আমার মন সংকুচিত হয়ে গেল। অপবিত্র বোধ হতে লাগলো। এবং এই রকম একজন লোকের সঙ্গে আমার একদিন ঘনিষ্ঠতা ছিল, এবং এর জন্য আমি এত আগ্রহী ছিলাম ভাবতেই আমি শিউরে উঠলাম। আমার এতই খারাপ লেগেছিল যে আমি ওই বইটার কথা ভুলেই গেলাম, অর্থাৎ মনেই আনতে চাইলাম না। তারপর থেকে প্রায় 15 বছর ওর নামটাও আমার মনে পড়েনি। ঘৃণার একটা প্রকাণ্ড পাথর দিয়ে স্মৃতির সেই আলোকিত গুহাটার মুখ আমি নিশ্ছিদ্র বন্ধ করে দিলাম বলাটা ভুল হবে, হয়ে গেল। দিনগুলি গড়িয়ে চলে সকাল থেকে সন্ধে একই নিয়মে। একদিন ভাবি, হঠাৎ যেভাবে আমার বিয়ে হলো, এটা উভয়ের প্রতি অন্যায় করা হয়েছে। এ কথা যখন আমার মনে হয় তখন আমি লজ্জা পাই। প্রশ্ন করি, এটা আমার স্বামীর সম্বন্ধে বিরুদ্ধ ভাব নয় তো? কিন্তু তা নয়। ওর মহত্ব সত্ত্বেও এতে আমার কোনো সন্দেহ নেই যে আমরা সম্পূর্ণ 2 জাতের মানুষ। এই জাতিভেদটা আমার স্বামীকে কোনো পীড়া দেয় কি না আমি জানি না, কারণ ওর তো কোনো ভাবেরই অভিব্যক্তি নেই। তা যদি থাকতো তবে জাতিভেদের প্রশ্নই উঠত না। উনি আমাকে যে কতটা ভালোবাসেন তার পরিচয় আমি পাই। শুধু আমি কেন, যে যেখানে আছে সকলেই জানে। আমি যদি 15 দিন কলকাতায় থাকি ওর জ্বর হয়ে যায়। আমিও বেশি দিন থাকি না, আমার মন কেমন করে, ওর জন্য চিন্তা হয়। তবু এই পাহাড়ের দিনগুলোর শূন্যতা আমায় চেপে ধরে। আমি যে কথা বলতে পারি না, আমার কথা বলার বড় প্রয়োজন। আমি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, আমি যে জাতিভেদের কথা ভাবছি এর কি অন্যরকম কোনো উপায় ছিল? আমি যদি ফট করে 4 দিনের মধ্যে এর সঙ্গে বিয়ে না করে ওই বাঙালি জাতির উন্নতি প্রয়াসী ডাক্তারটির সঙ্গে বিয়ে করতাম, তাহলে কি হতো? তার সঙ্গে কি জাত মিলত? সে তো সাংঘাতিক। যে মানুষ চেনে না, মানুষের মন দেখে না, মুখ দেখে না, খালি শরীরের উচ্চতা দেখে, কাজেই ঠিকমতো জোর কখনোই মেলে না। তা নিয়ে আক্ষেপ করে কোনো লাভ নেই। তবু আমাকে ছাড়তে চায় না। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে, কি তুমি পাওনি? স্বামীর ভালোবাসা, শ্বশুরবাড়িতে সম্মান, স্বাধীনতা, কোনটা পাওনি? আমায় মানতে হবে যে অভিযোগ করবার মতো কিছু নেই। যদি আমি বলি
আর কিছুই নয়। গত মাসের প্রবাসীতে রবীন্দ্রনাথের যে কবিতাটা বের হয়েছে সেটা 1 মাসের মধ্যে কারোর সঙ্গে পড়তে বা আলোচনা করতে পারলাম না। তাহলে কি কেউ আমার জন্য শোক করতে বসবে? তা কি হয়? লোকে হাসবে। কিন্তু অনেক লোকেরই যা প্রয়োজন নেই, আমার তা আছে। কোনো কোনো মানুষ আছে যাদের অঞ্জলি পূর্ণ হয় না কোনো পার্থিব বস্তুতে, যাদের আকাঙ্ক্ষা ফুরাতে চায় না, যারা এই জগতে কোনো সূক্ষ্ম অনির্দিষ্ট জিনিস খুঁজে বেড়াচ্ছে যার কোনো বাস্তব মূল্য নেই। আমাদের মনটাকে এমন করে তৈরি কে করলো? কোনো কোনো লোকের যে অনেকের সঙ্গে জাতিভেদ হয়ে গেল, এর জন্য দায়ী কে? রবীন্দ্রনাথ ঠাকুর, আবার কে? আমরা যারা তার গানের ভিতর দিয়ে জগৎটাকে দেখছি আর যারা দেখেনি, এদের জগৎ পৃথক হয়ে গেছে, তাতে কোনো সন্দেহ নেই। এই দুই জগতের চলার ছন্দ মেলে না। আমি যদিও পাহাড়ে বাস করছি, আমার জীবনের স্রোত পাহাড়ি নদীর মতো বেগবতী নয়। বহির্জগতের সঙ্গে যোগ নেই। সংসারের তরিটা ভাসিয়ে দিয়ে বসে আছি একলা, ঘোর একলা। মাঝে মাঝে আমার মনে হয় তিনি যে কথা দিয়েছিলেন আসবেন, সে কথা রাখবেন তো? সংসারটাকে আমি খুব ভালোবেসেছি। আমি ঘরবাড়ি সাজাতে ভালোবাসি। আমার মায়ের বাড়ির এলোমেলো কখনো ঠিক করে উঠতে পারতাম না। এই নিয়ে অষ্টপ্রহর খিটিমিটি লেগে থাকতো। কেউ পর্দায় হাত মুছে ফেলল, দেওয়ালে আঁক কেটে বসলো, কাগজ ছড়িয়ে ফেললো উপর থেকে উঠোনে। সোফার কাপড় পরিষ্কার করেছি, বাবার কোনো টুলো পণ্ডিত ভক্ত এসে তার উপর উবু হয়ে বসে পায়ের দাগ লাগিয়ে গেল। আবার কালই হয়তো ইউরোপের কোনো নামী ব্যক্তি আসবেন। এই নিয়ে আমি খেটে খেটে হয়রান হতাম। এখানে আমি অবাধ সুযোগ পাচ্ছি। আমার বাড়ি ঝকঝকে একটা গয়নার মতো। কাঠের মেঝে সপ্তাহে একদিন ঘষে ঘষে সুগন্ধি মোম দিয়ে পালিশ করা হয়। এত পালিশ হয় যে মেঝেতে মুখ দেখা যায়। কাঁচের জানলার কাঁচ মেথিলেটেড স্পিরিট দিয়ে চকচকে করে মোছা হয়। ফুলদানি ও কিউরিও তো বটেই, দরজার কবজা ও হাতল ব্রাশও দিয়ে ঝকঝক করা হয়। মাসে একবার বারান্দায় ফুলের টবগুলো রং করি। আমার রান্নাঘরে বাসনগুলো সোজা করে রাখা, কলঙ্ক শূন্য। সবগুলি আলমারির ভিতরে প্রত্যেকটি তাকে জিনিস সস্থানে থাকে। আমার 20 বিঘা বাগানের গাছপালা ছিমছাম যত্নে ছাঁটা। খাবার টেবিলে কাঁটা চামচ ঝকঝক করে, ন্যাপকিন এক এক দিন এক এক রকম করে ভাঁজ করা থাকে, মাখনদানিতে মাখনের ফুল কাটা। দুপুরে আমরা পাথরের থালায় খাই, রাত্রে ডিনার সেট ব্যবহার হয়। ভোরবেলা বেয়ারে এসে দরজায় টোকা দেয়, তার মাথায় পাগড়ি বাঁধা, পরনে চাপকান সাদা ধপধপ করছে। ট্রেতে চায়ের সরঞ্জাম নিয়ে এসেছে, বেডটি। কফি পার্কুলেটরে সকালবেলাতেই কফি বসিয়ে দেওয়া হয়েছে। তার সুগন্ধ সারা বাড়িতে ছড়িয়ে আছে। মালি ফুলের স্তূপ নিয়ে এসেছে। কোনোদিন বা আমি মালির সঙ্গে কাঁচি নিয়ে বেরিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি, ও ফুল কাটছে। জাপানি ফুল সাজানো আজকাল খুব দেখছি। আমার তো ভালো লাগে না, ওটা কৃত্রিম একটা খেলনার মতো। আর বাঙালিরা তো ফুল সাজাতে জানেই না। বউবাজারে যে তোড়াগুলো বিক্রি হয় তা দেখলেই বোঝা যায়। দেবদারু পাতা দিয়ে আষ্টে পৃষ্ঠে চেপে ধরে তার দিয়ে বাঁধা। ফুলের প্রাণ কতক্ষণ এই অত্যাচারে বাঁচে? তা না হলে একটা টিকটিকে ফুলদানিতে 2-4টে করে গুঁজে দেওয়া। আমি এখানে ইংরেজ এক মহিলার ফুল সাজানো দেখে চমৎকৃত। ঘরের কোণে একটা ফুলশুদ্ধ ডালই বসিয়ে দেওয়া হয়েছে। ফুল রাখবার পাত্রগুলো এমন হওয়া চাই যাতে ফুল পাতা ছড়িয়ে পড়ে। আমি দেখে দেখে শিখি। যা দেখেছি ঠাকুর বাড়িতে, ঠাকুর বাড়ির আসবাবেই দেখেছি স্বদেশি নকশা। এখানে নানা রঙের কাঠ পাওয়া যায়, আমরা তাই দিয়ে নানা স্বদেশি নকশার আসবাব বানাই। আমাদের পর্দা ও কুশন কিছুই বিলাতি ছিটের নয়। উড়িষ্যার গ্রাম থেকে উড়িয়া পুরোহিতেরা যে ধুতি পরে তার আঁচলটাই পুরো থান বুনিয়েছি। এই সময় দেশি নকশার কোনো জিনিসই বাজারে সুলভ ছিল না। নানা প্রদেশের গ্রামের লোকদের কাছে লোকশিল্পের নমুনা পাওয়া যেত। তাঁতিকে যখন বললাম এই আঁচলটায় 2টো থান বুনে দাও, তার চক্ষু স্থির, কিছুতেই রাজি নয়। তোমার ক্ষতি কি হবে? টাকা তো পাবে।
এইরকম তো করি না মা। এই দেশের মানুষের বিপদ ওই, যা কখনো করেনি তা করবে না, তা সে তাঁতিই হোক কি পণ্ডিতই হোক। ছোট ছোট অচলায়তন বসে আছে পদে পদে মন জুড়ে। আমাদের বাড়িতে আমাদের ব্যক্তিত্বের ছাপ আছে, লোকে বুঝতে পারে এটা আমাদেরই বাড়ি। কাজ শিখছি ইংরেজ মহিলাদের কাছেও, দের নয়। এখানে 4 ঘর ইংরেজ আছেন, তাদের মধ্যে একজন মহিলাই ঠিকমতো সংসার করেন, অন্যরা তাদের কথার বলে কাজ নেই। টেনিস খেলা, ব্রিজ, মদ্যপান ও বল নৃত্য, মাঝে মাঝে ফ্লার্টেশন, এছাড়া অন্য কিছু তারা জানে না। পুরুষগুলো মূর্খ এবং বেহেড মাতাল। ওদের ভিতরেও হয়তো লুকিয়ে কোথাও মনুষ্যত্ব থাকতে পারে, কিন্তু সে দেখবার আমার চোখ নেই, মনও নেই। মন বেশি সূক্ষ্ম হয়ে গেছে, এদের সংস্পর্শে সংকুচিত হয়ে যায়। আমি জানি এটা একটা ত্রুটি। এই ত্রুটিটি অবশ্য ওদের চোখে পড়ে অন্যভাবে। ওরা ইংরেজ, আমরা তুচ্ছ নেটিভ। ওরা যে দয়া করে আমাদের সঙ্গে মিশতে চায়, আমাদের বল ড্যান্স করতে ডাকে, আমাদের বাড়িতে আসে, তাতেই তো কৃতার্থ হওয়া উচিত। তা নয়, সব কিছুতেই আপত্তি। তাস খেললে কি চরিত্র নষ্ট হয়ে যাবে? তাস খেললে চরিত্র নষ্ট হয় না ঠিকই, কিন্তু সময় নষ্ট হয়। একে তো মনের মতো কাউকে পাই না, কারোর সঙ্গে চিন্তার আদান প্রদান হয় না। মনের যে স্তরে আমার সঙ্গী দরকার, সেখানটা দিগন্তহীন সাহারা হয়ে আছে। তার উপর যদি এদের সঙ্গে বেশি মিশি, তাহলে আমার ব্যক্তিত্ব বদলে যাবে। সেই অল্প বয়সেই আমার এ কথা মনে হতো, কারণ ওদের প্রাণোচ্ছলতা দেখলে লোভ হয়। একেবারেই যে তা মনকে টানে না তা নয়, কিন্তু এই লোভ সংবরণ করতে হবে। আমি জানি সব দিক থেকে এক অসীম শূন্যতা আমায় ছেয়ে আছে। তাই আমি যদি খুব শক্ত হাতে নিজের হাল ধরে না থাকি, তাহলে আমিও বিভ্রান্ত হতে পারি। আমি জানি আমার স্বামী এমন মানুষ, ওর কেউ ক্ষতি করতে পারবে না, কিন্তু আমার হতে পারে। আমার মধ্যে নানা রকম দুর্বলতা। আমি তাই নিজের মধ্যে পুলিশ বসিয়ে রেখেছি, এতটুকু যেন নড়চড় না হয়। সেই রাধার গানটার মতো, পাহারা রেখেছে, আমি পাছে পাহারাই বলে পাহারা রেখেছে। মদ্যপান নিয়ে একটা বিরোধ ঘনিয়ে উঠেছে, কিন্তু এটাতে হার মানব না। কারণ ওই যা বললাম, এদের সঙ্গে থাকলে মনটাও শেষ পর্যন্ত ওই পর্যায়ে পৌঁছে যাবে। আমার জীবনের তার যে সুরে বেঁধেছি তা নেমে যাবে। আজকাল হয়তো লোকে এটাকে গোঁড়ামি মনে করবে, তখনও করতো, কিন্তু সত্যি বলতে কি, মদ্যপানের বিরুদ্ধে লড়াই করতে আমাদের বেশ শক্তি ক্ষয় হতে লাগলো। আমি যদি এত জোর না করতাম, তাহলে আমার স্বামী হয়তো নিজে না খেলেও ওদের জন্য ব্যবস্থা করতেন। বস্তুত করেও ছিলেন, অর্থাৎ দ্বিধাগ্রস্ত ছিলেন। আমি তা হতে দিলাম না। একে আমরা বিলিতি জিনিস ছুঁই না। আমার বিয়েতে একটিও বিলিতি জিনিস কেনা হয়নি, কলম পর্যন্ত গুপ্তর ফাউন্টেন পেন। আর এদের বিলাতি মদ খাওয়াতে হবে? ওরা তা না হলে আমাদের কৃপণ ভাববে। কেন, সন্দেশ খাওয়াবো। সন্দেশ ওরা সন্ধেবেলা খাবেই না। তোমার যা ইচ্ছা করো, এটা তোমার সংসার, তোমার দিতে ইচ্ছা হবে দেবে, না ইচ্ছা হবে দেবে না। আমার ইচ্ছা এবং মত দৃঢ়, কিন্তু সেদিন আমি জানতাম না যে আমি ছোটোখাটো একটা যুদ্ধে নামলাম, কারণ আমি ইংরেজদের বিরূপ করে দিলাম। আমি জানতাম না সময় মতো ওরা এর প্রতিশোধ নেবে। এই যুগে কি অবস্থা জানি না। তখন দেখতাম যারা মদ্যপান করে, তারা যারা করে না তাদের উপর খুব রেগে যায়, কারণ তাদের মনে হয় এটা বুঝি তাদের চরিত্রের উপর কটাক্ষপাত করা। এই মনোভাব অবশ্য অস্বাভাবিক নয়। যে যাই করুক, অন্যের সমর্থনের লোভ ছাড়তে পারে না। আমি বিয়ারেকে বললাম, সবগুলো বোতল নিয়ে ঝর্ণার জলে ফেলে দাও। বিস্ফারিত চোখে চেয়ে আছে। ঝর্ণার জলে উৎক্ষিপ্ত হবে এই ঝকঝকে বোতলের বিলাতি মদ্য? গোর্খাদের স্ত্রী পুরুষের এই বস্তুটি তৃষ্ণা তৃপ্ত করবার সাধ্য কারোর নেই। পরের দিন সকালবেলা কুলি কামিনরা ঘাস কাটতে এসে বোতলগুলো পেল। সব ভাঙেনি, কিছু কিছু মাটিতে বসে আছে। তখনকার দিনে গোর্খাদের সততা এতখানি ছিল যে ফেলে দেওয়া জিনিসও কেউ না বলে নেবে না।
মাসের পর মাস ঘর খুলে রেখে যাও, ভেজানো দরজা ঠেলে ঢুকে কেউ তোমার ঘড়িটাও নিয়ে যাবে না। আমার দুঃখ এই যে এই মানুষদের দেখবার চোখ তৈরি হতে আমার দেরি হলো। আমার চোখ অন্তর্মুখী ছিল। সেই গানের উল্টোটা, বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে চাইনি, আমি চাইনি। এক্ষেত্রে বাইরের দ্রষ্টব্য ছিল। বেয়ারা বলল, ওগুলো তো আপনি ফেলেই দিয়েছেন, ওরা নেবে? ওরা নিল। তারপর সেই বিশুদ্ধ স্কচ হুইস্কি উদক মিশ্রিত না হয়ে বোতলের পর বোতল উদরে পড়ার ফল যা হলো তা বোঝা শক্ত নয়। স্ট্রেচারে করে তাদের হাসপাতালে নিয়ে যেতে হলো এবং আমার কীর্তিও রটে গেল সাহেবকুলে। আজকের দিনে এই মনোভাব দুর্বোধ্য ঠেকবে যখন মদ্যের চেয়ে বেশি গুণে প্রমত্তকারী বস্তুর আমদানি হয়েছে এবং গুণী সমাজে সমাদৃত হয়েছে। এদের ডিনার পার্টিতে দূর দূর পাহাড় থেকে প্ল্যান্টার সাহেবরা আসতো। দেখতুম আস্তে আস্তে যত রাত গভীর হচ্ছে, গেলাসের পর গেলাস মদ্যপান করে এরা তৃতীয় হয়ে যাচ্ছে। যে গাইতে পারে না সে হঠাৎ হেঁড়ে গলায় গান জুড়ে দিল, কেউ বা ঢুলতে লাগলো, কেউ যেখানে কোনো স্ত্রীলোক বসেছে তার ঘাড়ে গিয়ে পড়ল, কেউ বা ফট করে আমার পায়ের কাছে বসে কাঁদো কাঁদো গলায় বলল, আই শ্যাল বি ইয়োর ডিয়ার। ডিয়ার শব্দটার উপর পান হচ্ছে কারণ আমি একটা হরিণ পুষেছিলাম। আমি কিছুতেই বুঝতে পারতাম না মানুষ কি করে স্বেচ্ছায় বুদ্ধি হারায়। সুসজ্জিত ঘরে বসে চর্বচস্য লেহা পেয়ে আকণ্ঠ ভরে বয়স্ক লোকেরা ইচ্ছে করে পাগল হয়ে যাচ্ছে, এই দেখে দেখে আমার মনের অবস্থা দুষ্মন্তের রাজপুরীতে সুখী লোকদের থেকে শারদত্তের মতো হতো। স্নাত ব্যক্তির যেমন তৈলাক্তকে, সূচির যেমন অসুচিকে, জাগরিত ব্যক্তির যেমন প্রসুপ্তকে, মুক্ত ব্যক্তির যেমন বদ্ধকে দেখলে মনে হয় তেমনই হয়েছিল শারদত্তের অবস্থা। গভীর রাত্রে আমরা স্বামী স্ত্রী নির্জন বনের ভিতর দিয়ে বাড়ি ফিরি। সামনে বেয়ারা লণ্ঠন ও লাঠি নিয়ে চলেছে। আমাদের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। নিঃশব্দ বনস্থলিতে দুধারে পাহাড়ে ধাক্কা লেগে সেই শব্দ মশমশ করে নৈশব্দকেই প্রকাশ করছে। উপরে গাছে চন্দ্রাতপের ফাঁক দিয়ে জ্যোৎস্না গলে গলে পথের উপর আলো ছায়ার চিত্র বিচিত্র করেছে। আমি জানি ঠিক কোন মোড়ে কি আছে, কোথায় জোনাকিদের রাজত্ব, কোথায় ফুলের গন্ধ পাব। একটা ফুল আছে ঠিক আতপ চালের গন্ধ। কেউ কেউ বলে কোনো সাপের গায়ে সুগন্ধি আতপের গন্ধ পাওয়া যায়। এখানে এত সাপ যে আমাদের আর সাপের ভয় নেই। ওরা মানুষ দেখলে বা শুনলে পালিয়ে যায়, কোবরাও পালিয়ে যায়, কিন্তু অজগর পালায় না। পালাবে কি করে? তার তো নড়তে চড়তেই বছর কেটে যাবে। অবশ্য অজগরের ঘাড়ে না পড়লে কারোর ভয় নেই, সে হাত বাড়িয়ে কাউকে ধরবে না। অথচ অজগর দেখেই সেই লোকটা মরে গেল। গাছের তলায় কুণ্ডলীকৃত অজগরটা যেই মুখ তুলে চেয়েছে, ওই লোকটা তার চোখ দেখেই ছুটতে শুরু করেছে, অবশ্য বিপরীত দিকে, নইলে সম্মোহিত হয়ে ওর আওতায় গিয়েই পড়বার কথা। অজগর হাত বাড়ায় না ঠিকই, কিন্তু চোখ বাড়ায়, চোখ দিয়েই টেনে নেয়। লোকটা উপরের দিকে ছুটতে ছুটতে একেবারে 2 মাইল দৌড়ে আমাদের বাড়ির কাছে এসে পড়ে গেল। আর পড়েই মরে গেল, শুধু ভয়েই মরে গেল। আমরা সচরাচর যে পথে চলাফেরা করি সেখানে ভাল্লুক বেরোয় না, ওদেরও তো প্রাণের ভয় আছে। কিন্তু বনের পথে পায়ে হেঁটে 18 মাইল দূর থেকে যে লোকেরা শহর থেকে বাজার আনতে যায়, তাদের সঙ্গে প্রায়ই দেখা হয়। একদিন এক একটা কৌশল করে সবাই বাঁচে। একদিন তো খাবার ভর্তি পিঠের ঝুড়িটাকে ফেলে দিল। ঝুড়িটা ছিটকে পড়ে পাহাড় দিয়ে গড়িয়ে যাচ্ছে। ভাল্লুক মানুষ ছেড়ে সেই চলমান বস্তুর পিছন পিছন দৌড়ালো। রুটিওয়ালা বেঁচে গেল। ওকে আমরা রুটিওয়ালা বলি, কিন্তু শুধু রুটি নয়, যা কিছু প্রয়োজনীয় জিনিস তা 18 মাইল দূর থেকে আনে। মাছ, মাংস, ওষুধ, তরকারি কিছু এখানে পাওয়া যায় না। একটা জিনিস ভুলে গেলে 3 দিন অপেক্ষা করতে হবে। চিতা, ভাল্লুক বা অজগরের কাণ্ড মিলে এখানকার ঘটনাগুলো ছোটদের গল্পের বইয়ের গল্পের মতো। আমি যে জীবন থেকে এসেছি তার চেয়ে কতই না অন্যরকম। তবু ধীরে ধীরে আমি এদের সঙ্গে মিশে যাচ্ছি। আদিম প্রকৃতি, আদিম মানব আমার অন্তরে প্রবেশ করছে ধীরে।
খুব ধীরে, কারণ সাহেবরা যেরকম করে আনন্দ করতে পারে আমরা তো তা জানিই না। ওরা ছুটির দিনে পিঠে বন্দুক ঝুলিয়ে, হাতে ছিপ নিয়ে, ভারবাহী ভৃত্যকুলের কাঁধে খাদ্য ও মদ্যের বোঝা চাপিয়ে শিকারে চলল। সেখানে মদ্যপান হবে, শিকার হবে এবং ইনি ওর স্ত্রীর সঙ্গে কিংবা কোনো অতিথি বালিকার সঙ্গে ফষ্টি নষ্টি করবেন। ওদের কোনো অভাব নেই, জঙ্গলেও বেশ আছে ওরা। আমরা পড়ুয়া মানুষ, আমরা কি এসব পারি? আমাদের নিরীহ হরিণ মারা ভালো লাগে না। আহত হরিণের চিৎকার বা করুণ দৃষ্টি আমাদের কাঁদিয়ে ছাড়ে। তবুও ক্রমে ক্রমে ওদের কাছ থেকে আমরা শিখতে লাগলাম। ওদের কাছেও শেখবার আছে। যে অবস্থাতেই পড়ুক ওরা মানিয়ে নিতে পারে, অনেকটা মারোয়ারিদের মতো। তারাও বেশ পারে প্রতিকূল অবস্থায় মানিয়ে নিতে। হিমালয়ের গায়ে ছোট ছোট এমন অনেক গ্রাম আছে যেখানে 25-30 মাইল হয় পায়ে হেঁটে, নয় ঘোড়া ছাড়া পৌঁছবার পথই নেই। সেখানেও মারোয়ারিরা দোকানপত্র খুলে চাল ডাল বিক্রি করে। ওদের জন্যই তো আমরা এখানে চাল ডাল তেল মশলা সব পাই। মদ্যপান ও হরিণ শিকার এই দুটি জিনিস বাদ দিয়ে আমিও চেষ্টা করলাম অরণ্য জীবনের আনন্দে প্রবেশ করতে। প্রত্যেক ছুটির দিনে আমি যাকে যাকে পারি জোগাড় করে সদল বলে বের হই বনভোজনে। বনের পথ দিয়ে চলে যাই অনেক দূরে, হয় কোনো নির্জনতর ঝর্ণার ধারে, নয়তো কোনো পার্বত্য নদীর তীরে। এই বনের গাছগুলো একেবারে সোজা সোজা, এরা আলোর প্রত্যাশী। তাই যেন দীর্ঘ গ্রীবা উত্তোলন করে পাহাড় পার হয়ে আকাশে মুখ রাখতে চায়। ওই গাছের ছায়াচ্ছন্ন মৃত্তিকা শ্যাওলার ভেজা গন্ধে চারিদিক ভরে রাখে। ঘোড়ার পায়ের নিচে ঘাসফুল আর বন্য ফার্ন দলিত হয়ে যায়। আমি অন্যমনস্ক হয়ে লাগাম ধরে থাকি। বনের মধ্যে চলতে চলতে মন হঠাৎ উদাস হয়ে যায়। সেই গৃহবিভাগী রাজার কথা মনে পড়ে। কোথায় কাদের সঙ্গে চলেছি আমি? এরা সব ছায়া মূর্তি। এই জীবনটাই কি আমি চেয়েছিলাম? হায় ঈশ্বর, কীটপতঙ্গও সঙ্গী পায়, আমাকে একজন সঙ্গী দিলে না। অবসাদ কেটে যায় যখন বনের ভিতর থেকে বেরিয়ে হঠাৎ পার্বত্য নদীকে দেখতে পাই উপল শয়না কলনীনাদিনী জলধারা। স্রোতের মাঝে মাঝে পাথরে আটকে হ্রদ হয়ে থাকে, সেখানে ঝাঁপিয়ে পড়ে আমরা স্নান করি। তিতাপতি বলে একরকম সুগন্ধ পাতা আছে। পাথরে থেঁতলে দিলে, জলে ফেলে দিলে সেই জল পান করে মাছগুলো মত্ত হয়ে ওঠে। তখন সেই মাছ ধরা হয়। পাথরের চুলো তৈরি করে কাঠখুঁটো দিয়ে আগুন জ্বেলে মাছ ভাজা হয়। বড় বড় পাথর নদীর মাঝে মাঝেই আছে। তার পাশ দিয়ে জল ঘুরে ঘুরে ফেনা তুলে তুলে সাদা হয়ে যায়। সেই পাথরের উপর বসে আমার সাগরিকা কবিতাটা পড়তে ইচ্ছা করে। বসিয়েছিলে উপল উপকূলে। ম্যাকডোনাল্ড জাভা বলে একটা দ্বীপ আছে, জানো? জানি বই কি, সেখানে চায়ের চাষ হয়। ও তাই জানো, সেখানে বহু আগে ভারতীয় সভ্যতা গিয়েছিল শ্যাম দেশেও, তা জানো? নেভার হার্ড অফ সাচ এ থিং। ইংরেজ আসবার আগে ভারতীয় সভ্যতা বলতে কিছু ছিল কি? নাও ঠেলা, এদের সঙ্গে কি কথা বলবে? আমার স্বামী তো সহজে কোনো কথা বলতে চান না, বিতর্কে তো যাবেনই না, তবু বাধ্য হয়ে তাকেও একদিন দু একটা কথা বলতে হয়। ম্যাকডোনাল্ড বলে, তোমরা তো লেখাপড়া শিখেছ, তোমরা তো খুবই বুদ্ধিমান, তবে খ্রিস্টান হচ্ছ না কেন? তোমরা সেভড হবে কি করে? উনি বললেন, আমরা সংখ্যালঘু দলে যেতে চাই না। অর্থাৎ পৃথিবীর জনসংখ্যা কত জানো? না, কত? 2000 মিলিয়ন। এর মধ্যে খ্রিস্টান কত বলো তো? জানি না, কত? হয়তো 600 মিলিয়ন হবে। তবেই বলো, মেজরিটির সঙ্গে থাকা ভালো নয় কি? ক্রমে ক্রমে 2-4 জন করে লোক আসতে শুরু করেছে। আমি আত্মীয় স্বজনকে ক্রমাগত ডাকি, কেউ না কেউ ছুটি হলে আসেন। এই তল্লাটে কেউ এলে আমার অনুরোধ পড়ে আসতেই হয় আমাদের বাড়িতে। কাজেও অনেকে আসেন। অতিথিরা আমার বাড়িতে এসে খুশি হয়। যদিও বাজার আসে 18 মাইল দূর থেকে, তবু খাদ্যবস্তুর অভাব রাখি না।
সুসজ্জিত বাড়িতে অতিথিদের জন্য সুখাদ্য তৈরি করে আমি তৃপ্তি পাই। তাদের বিছানা চীনাংশুকে ঢাকা, বালিশে ল্যাভেন্ডার দিই। চেষ্টা করি একবার যারা আমার বাড়িতে থেকে গেছে তারা যেন কখনো না ভোলে। তারা ঘুম ভেঙে বিছানার পাশে শৌখিন পাত্রে চা পায়, দরজার কাছে পালিশ করা জুতো, স্নানের ঘরে ইস্ত্রি করা কাপড় পায়। প্রথম 2-3 দিন সবাই খুব খুশি। কি আনন্দেই আছো তোমরা, একেবারে ফার্স্ট ক্লাস হোটেল। তারপর 1 সপ্তাহের মধ্যেই নির্জনতার অবসাদ বুঝতে পারে সবাই। তখনই পালাই পালাই। একবার স্যার BL মিত্র এসেছেন, কাজী। আমাকে দেখে প্রৌঢ় ভদ্রলোক একেবারেই অবাক হয়ে গেছেন। তুমি এখানে থাকো? এই যে দেখে অশোক বনে সীতা। কিন্তু উপমাটা ঠিক নয়। আমায় কেউ বন্দি করেনি, এখানে কোনো রাবণ নেই। সংসারের কাজে আমার কর্মশক্তি ফুরাতে চায় না। সাহেবদের কাছে শিখেছি মুরগি পালন। সেই সময় বিলাতি মুরগি পালার বিশেষ পদ্ধতি শুরু হয়েছে। শিখেছি মৌমাছি পুষতে। মৌমাছিদের জীবন বৃত্তান্ত পড়ে পড়ে মুখস্থ হয়ে গেল। কত রকম বিচিত্র পতঙ্গ আছে, তারা মানুষের কাজে লাগে না, তবে তাদেরও নিজের জীবন মূল্যবান। আশ্চর্য এক একটা রূপ, বিচিত্র তাদের ব্যবহার। পাহাড়ের যেখানটা গভীর জঙ্গল সেখানটা সর্বদা ভিজে স্যাঁতস্যাঁতে, কারণ সেখানে রোদ পড়ে না। সেখানে গাছের ডালে শ্যাওলা হয়, যাকে বলে মস। লম্বা লম্বা মস ঝুলতে থাকে, ঠিক যেন গাছের শাখা তার এলো চুল ঝুলিয়ে দিয়েছে। এখানে কোনো কোনো গাছ আছে যাতে আলো জ্বলে, ফসফরাসেন্ট। আমার বাবা আমায় বলেছিলেন খুঁজে দেখতে পুরাণে যাকে দিব্যৌষধি বলা হয় তা আছে কিনা। দীপ্যমান এই দিব্যৌষধি দেখেছি। জোনাকির মতো কোনো কোনো পোকা আছে যার পিঠে ও দুপাশে মিলিয়ে 30টা আলো, 10টা করে প্রত্যেক লাইনে। এ এক অভাবনীয় জীব। আর প্রজাপতি বড় ছোট বিচিত্র রঙে রঙিন, কোনোটা বা মথ, রং শূন্য, বড় বড় ভয়ঙ্কর চোখ, ধূসর দেহ। ফুলের বাগানে প্রজাপতিরা ওড়ে, তাদের সঙ্গে ঠিক তাদের মতো রঙিন আর একজন উড়ে উড়ে ছুটে চলে তাদের ধরবে বলে। প্রজাতি প্রজাতি, সে আমার কন্যা। 1936 সালে সে আমাদের ঘরে এসেছে। সে যেন ওই গানটাকে রূপ দিচ্ছে। কি সুখে ওই ডানা দুটি মেলেছ জোনাকি ও জোনাকি। এখানে আমার সবচেয়ে বড় কাজ খেতে নেমে সবজির চাষ। 6-7 বছর তো আলুরই চাষ করেছি স্বমনোযোগে। বীজের 20 গুণ ফসল হতো আমার। কৃতিত্বের গৌরবে আমি আনন্দিত। আমার এই অধঃপতনে কেউ হয়তো হাসতে পারেন, কিন্তু অবিশ্বাস্য ঠেকলেও বলি যে কোনো কবিও অবশ্যই আলুর চাষ থেকে আনন্দ পেতে পারেন। একটা ছোট বীজ পোঁতা হয়েছিল মাটির ভিতরে, সে কি করে বর্ধিত হচ্ছে কে জানে। আমরা গোড়ায় মাটি তুলে দিচ্ছি, জল দিচ্ছি, কিন্তু যখন ফসল তোলবার সময় মাটি সরিয়ে দেখা যায় সেই ক্ষুদ্র বীজটি শুষ্ক হয়ে রয়েছে, আর তার থেকেই প্রাণ পেয়ে বড় রসালো ফল ফলে তাকে ঘিরে আছে, তখন কম আশ্চর্য লাগে না। একটু একটি করে মাটি সরানো হয়, একটা একটা করে আলু গড়িয়ে পড়ে। আমি সারা দুপুর ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু সংগ্রহ করি মালির সঙ্গে। ঝুড়িতে আলু স্তূপ হয়ে ওঠে। আমার মন এক অদ্ভুত আনন্দে ভরে যায়। বড় বিস্ময় মানি হেরি তোমারে। মনে হয় আমি যেন ভ্যান গগের মতো ছবি আঁকলাম পটেটো ইটার্স। কোথায় বিস্ময় নেই, কোথায় আনন্দ নেই। ওই যে পোকাটা, একেবারে ডালিয়া পাতার মতো দেখতে, পাতার সঙ্গে মিশে আছে। যতক্ষণ না নড়ছে বুঝতেই পারবে না যে ওটা প্রাণী, পাতা নয়। একটু নাড়া লাগতেই ও পাতার মতোই নিশ্চল হয়ে যাবে আত্মরক্ষার চেষ্টায়। ওই কি কম বিস্ময়কর? দেখলে বিশ্বাস হয় না যে একটা পোকার শরীর একটা পাতার এমন নিখুঁত অনুকরণে তৈরি হতে পারে। যখন পোকাটা মরে যায় পাতার মতো শুকিয়ে হলদেটে হয়ে যায়। নেচার্স মিমিক্রি।
একবার জ্যোতিপ্রকাশ সরকার অমনি একটা পোকা কাগজের বাক্সে করে নিয়ে আসছিলেন বোস ইনস্টিটিউটে দেখাবেন বলে। পোকাটা যখন মরে গেল তখন ও একটা পাতাই, শুধু শুকনো পাতা, আর যখন তাতে পিঁপড়ে লাগলো তখনই বোঝা গেল ওটা একটা প্রাণী। এই রাজ্যে আমার দিন কাটছে। এখানে দেখবার অনেক কিছু আছে, বর্ণ, গন্ধ, রূপের এক সমারোহ, যা দেখবার চোখ আমার একটু একটু করে দিনে দিনে তৈরি হচ্ছে। তবু সেই আমার তবু আমায় কোনো দিনও ছাড়ল না। কখনো অর্ধরাত্রে আমি উঠে আসি আমার স্বামীর শয্যা থেকে, বারান্দায় বসে থাকি, মনে মনে আমার পরিচিত লোকদের কথা ভাবি। ওরা নিশ্চয়ই ওদের অবস্থায় সন্তুষ্ট, তবে আমি নয় কেন? আমি তো সবই পেয়েছি, তবু আমার শূন্যতা কেন যায় না? আমি যা করতে এসেছি যেন তা করা হলো না, আমি যা বলতে এসেছি যেন তা বলা হলো না, আমি যা চেয়েছি তা যেন পাওয়া গেল না। এই অনির্দিষ্ট আকাঙ্ক্ষায় এই চির অতৃপ্তির কোনো নাম নেই, কারণ এটা বোধহয় খুব স্বাভাবিক জিনিস নয়। এই যেন সুখে থাকতে অসুখ সৃষ্টি করা। তবু আমার ওই রকমই। মায়াকভিস্কির একটা কবিতা পড়েছিলাম, তাতে যেন আমার এই সময়কার মনের ভাবটা আছে। শোনো এখন, যদি আকাশে তারা জ্বলে তাহলে নিশ্চয়ই কেউ আছে যে সেগুলো দেখতে চায়। এমন কেউ আছে সে যেন বলে ওগুলো জ্বলুক। কেউ বলে ওই ছোট বিন্দুটা কি? ওটা কি একটা রত্ন? মধ্যদিনের ধুলোর ঝড়ে আক্রান্ত হয়ে ঈশ্বরের প্রসারিত হস্ত চুম্বন করে সে বলে, তারাহীন হয়ে আমি বাঁচতে পারবো না। অন্ধকার একলা রাতের ঠান্ডা বাতাসে আমি এসে বারান্দায় দাঁড়িয়ে থাকি একটা তারা দেখব বলে। আকাশ ভরা তারার মাঝে আমার তারা কই? কেউ যদি মনে করেন যে কাহিনী দিয়ে এই লেখা শুরু করেছিলাম এই বেদনায় তারই স্মৃতি অনুস্যূত, তাহলে ভুল হবে, একেবারে ভুল। আমার এই শূন্যতা বোধ কোনো একজন ব্যক্তির জন্য নয়, একেবারেই নয়। এই শূন্যতার অর্থ আমি জানি। আমি অন্য কাউকে নয়, আমাকেই খুঁজছিলাম। আমার সত্তার যে অংশ নিজেকে অভিব্যক্ত করতে পারেনি তারই বেদনা আমার বুকের মধ্যে মোচড় দিত। আমার অন্য অংশ হৃষ্টচিত্তে সংসারে লিপ্ত ছিল। যখন সন্ধ্যা নামতেই বেয়ারা জানলা বন্ধ করে ফায়ারপ্লেসে মোটা মোটা কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে যেত, আমি আগুন পোয়াতে পোয়াতে বসে উল বুনতাম। আমার স্বামী একটা বইয়ের পাতা উল্টাতেন, দুজনেই নীরব। তখন আমি কোনো সূক্ষ্ম জিনিস ভাবতাম না, কারুর জন্য আমার মন কেমনও করতো না। স্বামীর চাকরির উন্নতি, উপরওয়ালার অবিচার, কন্যার খাদ্যে অনীহা ইত্যাদি নিয়ে চিন্তিত হতাম, কিংবা নতুন কোনো ফার্নিচারের নকশা ভাবতাম। জীবনের কথা লিখতে গিয়ে ভাবছি এই জীবনটায় কোনো বৃত্তান্তই নেই, থাকবে কি করে? বৃত্তান্ত ঘটে মানুষের সঙ্গে মানুষের সংস্পর্শে, সংঘর্ষে বা কর্মবহুল জীবনের নানা ঘটনায়। প্রকৃতি আর কি বৃত্তান্ত ঘটাবে? এখানে যা সব ঘটনা ঘটে তা মারাত্মক হলেও তা নিয়ে জীবনের গল্প হয় না। যেমন দাবানল জলে প্রতি বছর। দাবানল কথাটা কাব্যে অনেকেই পড়েছে, কিন্তু দেখেছে কজন? গ্রীষ্মকালে গহন বনে পাতা শুকিয়ে শুকিয়ে ইন্ধন হয়ে থাকে, তারপর হঠাৎ কোনো শুকনো ডালের ঘর্ষণে স্ফুলিঙ্গ জ্বলে ওঠে, কিংবা কোনো বনচারী অসাবধানে অগ্নিকণা ফেলে গেলে শুকনো পাতায় আগুন লাগে। ধীরে ধীরে ধুইয়ে ধুইয়ে সেই আগুন বাড়তে থাকে। তারপর যখন সমস্ত পাহাড়টা জ্বলে ওঠে, বহুদূর থেকে দেখা যায়। গাছ থেকে গাছে, পাহাড় থেকে পাহাড়ে বুভুক্ষ অগ্নিদেব লাফিয়ে লাফিয়ে চলেন। পশুদের পালাবার পথ থাকে না, তাদের আর্তনাদ শোনা যায়। একবার দাবানল জ্বললে তা নেবানো যায় না। একমাত্র উপায় একটি বৃত্ত করে গাছ কেটে দেওয়া, যাতে আগুন আর ছড়িয়ে না যায়। এই বিপজ্জনক কাজে আমার স্বামীকেও এগিয়ে যেতে হয়, কারণ বুদ্ধিমান লোকের পরামর্শ প্রয়োজন। মানুষের বোকামি কতদূর পৌঁছতে পারে তা প্রায়ই এখানে দেখি। মাটি কাটা হচ্ছে, রাস্তা চওড়া হবে, দুটো লোক কেটে যাচ্ছে, কেটেই যাচ্ছে। উপরে বড় পাথর আছে, নিচে মাটি কেটে কেটে পাথরটাকে আলগা করে ফেলেছে।
তারপর সেই বিরাট প্রস্তরখণ্ড তাদের উপরেই গড়িয়ে পড়ল। দুটো মানুষের জ্যান্ত কবর হয়ে গেল। আমার স্বামী ছুটলেন। শুনলাম লোক দুটো সম্পূর্ণ ঢাকা পড়ে গেছে, শুধু একজনের একখানা হাত বেরিয়ে আছে। ইনি তা চোখে দেখে এসেছেন। আমি শুনে শুনেও ওই একখানা মৃত হাতের কথা ভুলতে পারলাম না অনেক দিন। আদিম অরণ্যের কথা বলছি। আদিম অর্থাৎ এখানে প্রথম যে গাছ জন্মেছিল সেই আছে। এখনও এখানে সেই সব গাছ আছে যা যে যুগে কয়লা হয়েছিল সেই যুগের গাছ। ফার্ন গাছই কিন্তু বড় বড় খেজুর গাছের মতো। কোনো মানুষ কখনো ঢোকেনি এরকম বনে। সেখানে এখন নতুন আবাদ হবে। হাতির পিঠে সেই খাড়াই পাহাড়ে উঠে আবাদের জন্য উপযুক্ত জমি বেছে নিলে সেইখানে গাছ কাটা শুরু হবে। যন্ত্রপাতি কিছু নেই। বিরাট বিরাট বনস্পতি কুড়ুল দিয়ে কাটা হচ্ছে। প্রায়ই দুর্ঘটনা ঘটে। গুর্খাদের সহ্য শক্তি তুলনাহীন। বিনা অ্যানাস্থেশিয়ায় ঘ্যাচাং ঘ্যাচাং করে যদি হাড় কাটে হাতুড়ে ডাক্তার, এরা চুপ করে থাকতে পারে। কলকাতার শৌখিন পরিবেশ থেকে আমি এইখানে আমার জীবনের শ্রেষ্ঠ সময়টা কাটাতে এসেছি। এই গণ্ডগ্রামে টেলিফোন তো নেই, টেলিগ্রাফ অফিসও নেই। একটা খোড়ো ঘরের হাসপাতালে একটি হাতুড়ে ডাক্তার আছে। টেলিগ্রাফ অফিস পাহাড়তলিতে 7-8 মাইল দূরে। এই পাণ্ডববর্জিত দেশে আসতে হলে 6 মাইল খাড়া পাহাড় খুব সরু পথ দিয়ে উঠতে হয়। গাড়িটা প্রায় সোজা হয়ে থাকে। খাদের দিকে 2-3 ইঞ্চি জমি বাকি থাকে কোনো কোনো সরু বাঁকে। কিন্তু আমার সাহস হচ্ছে, অনভিজ্ঞতার সাহস। আমি এই অগম্য স্থানে আসবার জন্য কবিকে ডাকছি। যদিও উনি অল্পদিন হয় দারুণ এরিসিপ্লাস রোগে ভুগে উঠেছেন, আমার চিঠি পেয়ে তার ধারণা জন্মাচ্ছে যে আমি আমার প্রতিজ্ঞা রেখেছি, এবার তারটি রাখতে হবে। মার একটা চিঠি পেয়ে আমার উৎসাহ আরও বেড়ে গেল। মা লিখেছেন, আমরা চণ্ডালিকা দেখতে গিয়েছিলাম। নাচ শেষ হলে যখন কবিকে প্রণাম করতে গিয়েছি, তিনি বললেন, অমৃতা আর এসব কিছু দেখতে পায় না, কোথায় যে তোমরা তাকে পাঠিয়ে দিলে সুধা। মা আরও লিখেছেন, আমার মনে হয় আমাদের দেখলে ওর তোর জন্য মন কেমন করে। চিঠিটা পেয়ে আমি আবার তাকে আসবার জন্য লিখলাম। আমি সাধারণত তাকে বেশি চিঠি লিখি না, কারণ আমি জানি চিঠি দিলে উত্তর না দিয়ে তিনি পারেন না। কিন্তু অত কাজের মধ্যে সহস্রজনের সহস্র আবদারে উনি উদ্যস্ত। আবার আমি কেন পরিশ্রম বাড়াবো? কিন্তু এখন আমি লিখছি, এমন চিঠি লিখছি যাতে তিনি মনে করেন আমি একেবারে আনন্দের জোয়ারে ভাসছি। আসবার কথা ঠিক হবার পর থেকে আসা পর্যন্ত 2-3 মাসের সময়টা ওই জোয়ারের তরঙ্গ উত্তাল হয়। এই পাহাড়ে 2-4 ঘর ও কাছাকাছি পাহাড়ে যেসব বাঙালি আছেন সকলেই চমৎকৃত। এখন আত্মীয় স্বজন অনেকেরই ইচ্ছা আমার বাড়িতে এসে থাকে, কিন্তু আমি এখন ভিড় চাই না। আমরা সাজানো বাড়ি আবার সাজাচ্ছি, ঘষা মাজা চলছেই, ফুলের কেয়ারি ছাঁটা হচ্ছে, লনে ঘাস বাছা হচ্ছে, টবে রং হচ্ছে, পর্দা বদল হচ্ছে। আমি রেখেছি কনক মন্দিরে কমলাসন পাতি। আমার নির্জনতার অবসাদ কোথায় পালিয়ে গেছে। যে ঝর্ণাটা ঝরঝর শব্দে আমাকে হয়রান করে দিত, এখন তার শব্দটা বদলে গেছে, সেটা কুলুকুলু ধ্বনি হয়ে গেছে। আর ওই যে ঝিঁঝির পোকার দল দিবারাত্র ঝিঁ 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 করে আমার মাথার মধ্যে স্ক্রু ড্রাইভার ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকাতো, সেটা এখন ঝিল্লি রব হয়ে গিয়েছে। সিলভার ফারের পাতার ভিতর দিয়ে ঝড়ের বাতাস শোঁ শোঁ করে অরণ্যে দীর্ঘশ্বাস নিয়ে আসত, সেটাও স্বর্ণবীণার মতো বাজতে লাগলো। তুমি এসো হৃদে, এসো হৃদিবল্লভ হৃদয়েশ। 1938 সাল থেকে 40 এই 3 বছর হচ্ছে আমার জীবনে আলোকবর্ষ বা অলোকবর্ষ। আমি এই সময়কার কথা এখানে লিখছি না, শুধু আমার অন্তর্জীবন প্রবাহের গতিটা চিহ্নিত করছি। সময়ের আপেক্ষিকত্ব আমি নানাভাবে বুঝছি এই 3 বছরে, যখন তিনি আসছেন বা ফিরে গিয়ে আবার আসবেন, এই সময়ের মধ্যে কোনো ছেদ নেই। এটা একটা অখণ্ড সময়।
যা আমার সারা জীবনের চির অতৃপ্তির মাঝখানে অমৃত পাত্র হাতে অচঞ্চল আছে। এই গার্হস্থ্য তার ভালো লাগছে। আমি শেষ রাতে উঠে প্রস্তুত হই যখন তিনি ভোরবেলায় পূর্বমুখী হয়ে ঘণ্টা দেড়েক বসে থাকেন। তার চেয়ারের পাশে এসে বসি। এইভাবেই আমার দিন শুরু হয়। শেষ হয় যখন তাকে বিছানায় শুইয়ে গায়ে চাদর দিয়ে মশারি গুঁজে দিয়ে আসি তখন। ইনি বাড়িতে থাকা মানেই সর্বদা একটা রাজসূয় যজ্ঞ চলছে। এত যে নির্জন জায়গা, তাও ঝুপ করে সকাল 10টা-11টায় এক গাড়ি লোক এসে উপস্থিত হবে পথ খুঁজে খুঁজে। আগে খবর দিয়ে আসবে তার উপায় নেই, কারণ এখানে তো টেলিফোন নেই। তখন এই অতর্কিত আক্রমণে আমি পরাজিত হই না। তাদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করি ভালো মতোই। নির্জনতা পালিয়ে গেছে এই পাহাড়ে। গ্রাম থেকে বাড়িতে সর্বদা উৎসবের গান বাজছে। শুধু আমার মনে নয়, সকলেরই মনে। আমার স্বামীও আগের চেয়ে বেশি কথা বলছেন। তার টিপ্পনি কাটা রসিকতাও সংখ্যায় বেড়েছে। চারিদিকে বাতাস যেন সুখে লঘু। আমরা উড়ছি, পৃথিবীর মাটি থেকে একটু উপরে উঠে আছি। আমি তার সব কাজগুলি নিজের হাতে করি। লেখা কপি করা থেকে শুরু করে টেবিল ঝাড়া, বিছানা করা, রূপার থালা মাজা, পালিশ করা সব। ওদের বাড়ির ভৃত্যকুল এতে অবাক হয়, কারণ তারা এমন কাণ্ড দেখেনি। যে ঘরটায় উনি বসেন লেখেন, সেই ঘরের পাশে ওর স্নানের ঘর, তারপরে শোবার ঘর। একদিন স্নানের ঘরে বসে ওর কাপড় কাচ্ছি, বাগানের দিকে দরজাটা খোলা আছে। বাগানের পথ দিয়ে যেতে যেতে অবাবু হঠাৎ দেখতে পেয়ে দ্রুত পায়ে এগিয়ে এলেন। এ কি ব্যাপার, কি আপনি কাপড় কাচ্ছেন কেন? এতগুলো লোক রয়েছে কি করতে? আমি খুব বিপদগ্রস্ত মনে করছি। চুপচাপ তাড়াতাড়ি কাজ সেরে নেবার চেষ্টা করছি। ছেড়ে দিন, ছেড়ে দিন। এ কি, এরা সব গেল কোথায়? চলে যান অবাবু, আমি তো রোজই করি, আজও করব। রোজ কাপড় কাচেন? হ্যাঁ, তাতে আপনার কোনো ক্ষতি হয়? উনি জানতে পারেন যদি খুব রাগ করবেন। জানতে পারবেন কেন? আমি বলে দেব তাই। এই বলে অবাবু হঠাৎ লেখার ঘরের দিকে দরজাটা খুলে দিলেন। তারপর কবিকে লক্ষ্য করে বললেন, দেখুন একবার, অমৃতা দেবী আপনার কাপড় কাচ্ছেন বসে বসে, কথা শুনছেন না। আমি তো অপ্রস্তুত, আমার কর্ণমূল ঝাঁঝা করছে। আমি কাপড় ছেড়ে অপরাধীর মতো দাঁড়িয়ে আছি। উনি চেয়ারে হেলান দিয়ে একটা বই পড়ছিলেন। বইটা মুখের সামনে থেকে নামিয়ে এই দৃশ্য দেখে মৃদু মৃদু হাসছেন। তুই থাম তো, তুই এইসবের কি বুঝিস? দরজাটা বন্ধ করে দে। তুমি তোমার কাজ করো অমৃতা। আমি তো তাই ভাবি, আমার কাপড় এত ফর্সা হয় কি করে আজকাল। আসলে ব্যাপারটা নিশ্চয়ই এর উল্টো হয়েছিল। আমি যে ওদের থেকে ভালো কাচতে পেরেছি তা কখনোই নয়, কিন্তু এটা পুরস্কার। 3 বছরে কবি 4 বার এসেছিলেন এই গণ্ডগ্রামে। 5ম বার এখানে আসবার পথে কালিম্পংয়ে অসুস্থ হওয়ায় আর আসা হলো না। এই 3 বছরের পরিপূর্ণ দানে আমার সব ক্ষয়ক্ষতি ধুয়ে মুছে গেল। এই 3 বছরেই আমার সেই সত্তা তৈরি হয়েছে যে নিজেকে সময়ের সীমা অতিক্রম করে দেখতে শিখেছে। আমি অনির্বচনীয়কে অনুভব করতে পেরেছি। পেরিয়ে মরণ সে মোর সঙ্গে যাবে, কেবল রসে, কেবল সুরে, কেবল অনুভাবে। এই দানের মহিমা তখন ঠিকমতো বুঝতে পারিনি। এই দুর্গম স্থানে ওই বিপজ্জনক পথ পার হয়ে আসা কি সহজ কথা। আমার নিকটতম আত্মীয়ের মধ্যেও তার চেয়ে অনেক কম বয়সেরও যারা ছিলেন তারা সাহস করতেন না। কিন্তু চিরতরুণ কবি বাইরের বাধা বিঘ্ন গ্রাহ্য করলেন না। আরও আমার আনন্দের কথা এই, যা অবাবু প্রায় মনে করিয়ে দিতেন, তা হচ্ছে এক জায়গায় ইতিপূর্বে উনি 2 বার যাননি। এই নির্জন অরণ্যে বিশ্বকবির সঙ্গে সঙ্গে বিশ্বও এলো। আমি পৃথিবীর মানুষের সঙ্গ পেলাম, দেশ বিদেশের গল্প শুনতাম। বার্গস, যার দর্শন পড়েছি, যিনি একজন জীবিত মানুষ তা ভাবিনি কখনো, তার কথা শুনলাম। বার্নার্ড শ, রোমারোলা, বার্টন রাসেল, সব বইয়ের মলাটের নামগুলো নানা কথা বলতে লাগলো। অজ্ঞাত বিশ্বের দৃশ্য দেখলাম।
সবচেয়ে বেশি শুনতাম রাশিয়ার কথা। সেখানে যে নতুন পরীক্ষা চলেছে তার প্রতি তার আগ্রহের অন্ত ছিল না। বৃহদাকার মস্কো নিউজ আমি সেই প্রথম দেখলাম। 3টে প্রবন্ধ আমাকে দিয়ে অনুবাদ করালেন তিনি। সেগুলো বিভিন্ন পত্রিকায় গেল। সব দিক থেকে পূর্ণ হয়ে উঠছি আমি। আমাকে মানুষ করলেন তিনি, বললেন মানুষের ইতিহাসটা পড়ো। 6 বছর ধরে মহাভারত পড়লাম, 2 বছর ঋগ্বেদ আর 5 বছর হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড, তারই নির্দেশে। আমাদের এই সংসারটা সব শুদ্ধ তার ভালোই লেগেছে। আমার স্বামীকে উনি বলেন পারফেক্ট জেন্টলম্যান। বাহিরে সুন্দর প্রকৃতি আর তার সহযোগী মানুষের সখ্য দুটো নিয়ে একটা সম্পূর্ণতা। আমার স্বামীও এখন আগের চেয়ে অনেক কথা বলেন। আমি একদিন তাকে জিজ্ঞাসা করলাম, আমি যে সর্বদা একে নিয়ে এত মেতে আছি, তাতে তোমার হিংসা হয় না? হাসছো কেন? বলো না, বলো না। হিংসে হতে যাবে কেন? তুমি যা তুমি তা, অন্যরকম করতে চাইব কি আমি? তবু তো তোমার হিংসে হওয়ার কথা। কার সঙ্গে কথা? তুমি যদি মীরাবাই হতে আমি কি হিংসা করতুম? একদিন লেখার ঘরে কবি বসে আছেন লেখার টেবিলের পাশের চেয়ারে। আমি স্নান সেরে পিছনে এসে দাঁড়িয়েছি। চারিদিকে সেদিন রোদ ঝলমল করছে। দূরে মাছের জন্য একটা জলাশয় করেছি, তারই পাশ ঘেঁষে ফুটেছে টাইগার লিলি। শ্রেণীবদ্ধ দীর্ঘ রঙিন রেখার দিকে তাকিয়ে বলছেন, কি সুন্দর এই ফুলের সাজি সাজিয়েছ, কে এই বিদেশিনী? ও তো জংলি লিলি, এখন তো ফুল নেই, শীতের সময়ই ফুলের সমারোহ। জানো অমৃতা, তোমরা খুব সুন্দর করে সংসার করছো। আমি জানতাম তুমি পারবে। যখন প্রথম এখানে আসার কথা হয়, সকলে বলল, কি জানি কি রকম ব্যবস্থা হবে, আপনার কষ্ট হবে। আমি ভাবছি সে তো জানে আমার কি দরকার, নিশ্চয়ই অসুবিধা হবে না, নইলে ডাকবে কেন? সুন্দর তোমার সংসারটা ওই ঝর্ণার মতো ঝরঝর করে গান গেয়ে বয়ে চলেছে। সবচেয়ে আমার কি ভালো লাগে জানো? তোমরা দুজনে ঝগড়া করো না। দেখি তো প আর র কে কি ঝগড়া করতে, থামতেই চায় না, থামতেই চায় না। প শেষ পর্যন্ত চুপ করে যায়, কিন্তু র আর থামে না, সাপের মতন ফিরে ফিরে আসে। তা আপনি কিছু বলেন না? কত বলি, কিচ্ছু হয় না। সুন্দর সংসার সৃষ্টি করাও একটা সৃষ্টিকর্ম, একটা কাব্য। এই ফুলের রাজ্যে ফুলের মতো শিশুটিকে নিয়ে তোমরা সুখে আছো, এতে আমি খুব খুশি হয়েছি অমৃতা। তাই তো আমি বারবার আসছি। চেয়ারের পিছনে দাঁড়িয়ে আমার শরীর মন নিস্পন্দ। সত্য কথা বলতে হবে আমায়, এক্ষুনি বলতে হবে। আমার সারা জীবনটা কি মিথ্যা দিয়ে গড়ব? আপনি যতটা বলছেন তা ঠিক নয়। আপনাকে আমি ঠকাচ্ছি। কি বলছো? উনি পিছন দিকে হাতটা বাড়িয়ে টেনে আনলেন আমায় সামনের দিকে। কও কি কন্যা, ঠকাচ্ছ কাকে? সকলকে। কিছু করতে পারিনি আমি, সব বাইরের, অর্ধেক ভুয়ো। আমার একলা রাতের কোনো সঙ্গী নেই। আমি এখন প্রস্তুত, সম্পূর্ণ প্রস্তুত। উনি যদি কোনো ভর্ৎসনা করেন ভালোই হয়। কেন নিরর্থক আত্মপীড়ন করছো? আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, মানুষ আপনাকে যা দিতে পারে তা দেশ কাল পাত্রে সীমাবদ্ধ। সবটা দেওয়া যায় না, পাওয়াও যায় না। তাই যা পাওয়া গেল না তার জন্য হা হুতাশ করে লাভ কি? যা হয়েছে তাই কি যথেষ্ট নয়? এরপর উনি ফুলের শাড়ির দিকে হাত দেখিয়ে বললেন, এই যা হয়েছে, এই যা করেছ, এর জন্য আমি গ্রেটফুল ম্যাডাম, গ্রেটফুল টু ইউ। এইসব কথা সত্ত্বেও আমি বুঝতাম এই গভীর নির্জনতার কতখানি ভার আছে, তা তিনি বুঝতেন। প্রত্যেকবারই যাবার সময় তাই আমাদের সঙ্গে সঙ্গে নামতে হতো। আমরা শূন্য ঘরে বসে থাকব আর ওরা সদল বলে চলে যাবেন, তার করুণাদ্রব মন তা কিছুতেই সহ্য করতে পারত না।
যাবার কয়েকদিন আগে থেকেই তাই বলতে শুরু করতেন, এর চেয়ে না এলেই ভালো হতো, তোমাদের কষ্ট বাড়ানো, আমি আর আসবো না। একবার যাবার আগে গোছগাছ চলছে, আমি বইগুলো সুটকেসে ভরছি, হঠাৎ আমার ভীষণ মন কেমন করতে লাগলো। উনি চেয়ারে হেলান দিয়ে বই পড়ছিলেন, আমি এসে ওর পায়ের কাছে বসে ওর কোলের উপর মাথা রেখে কাঁদতে লাগলাম। ওর ডান হাতে বই ধরা ছিল, সেটা বাঁ হাতে নিয়ে ডান হাতটা আমার মাথার উপর রেখে বললেন, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। ঠিক তখনই সুবাবু ঘরে ঢুকলেন। ঢুকে আমায় ওই রকম ক্রন্দনরতা দেখে অপ্রস্তুত। আমি বুঝতে পারছি কবিও অপ্রস্তুত। আমার চুলের মধ্যে ওর চলমান আঙুলগুলো থেমে গেছে। প্রকাশ্যে আবেগ দেখানো ওর পছন্দ নয়। একটি মুহূর্ত মাত্র। তারপর উনি খুব সহজভাবে বললেন, সু, তুই আর এর সাক্ষী থেকে কি করবি, বরং মিলুকে ডেকে দে। মিলু এসেই আমার চুলের মুঠি ধরে টেনে তুলল। কি পাগলামি শুরু করেছ? ওকে এরকম করে জ্বালাতন করলে উনি আর কোনোদিনই আসবেন না। কবি বলছেন, তুমি যে দেখছি উল্টা বোঝালে রাম, আমি কি অমৃতার হাত থেকে রক্ষা করতে ডেকেছি তোমায়? আমি ডেকেছিলাম সুয়ের হাত থেকে রক্ষা করতে। সেদিন সন্ধেবেলা আমায় তিনি একটা কথা বলেছিলেন। বহুমূল্য রত্নের মতো সেই কথাটা আমি হৃদয়ে ধারণ করে আছি। সন্ধে হয়ে এসেছে। লম্বা লম্বা গাছগুলো অন্ধকার শুষে নিয়ে কালো কালো দীর্ঘ দেহ প্রেতের মতো দাঁড়িয়ে আছে। পরের দিন এরা চলে যাবেন। আমি চুপ করে ওর পায়ের কাছে বসে আছি। তখনও সবাই বেরিয়ে ফেরেনি, তাই চারিদিক আরও নিঃশব্দ। হঠাৎ কবি বললেন, আমি তোমায় একটা কথা বলছি অমৃতা, এতে যদি তোমার কোনো সান্ত্বনা হয়। জীবনে আমি অনেক পেয়েছি, তবু শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার মিলিত যে অর্ঘ্য তুমি আমাকে দিয়েছ, এই রকম জিনিস আমি বেশি পাইনি। বিদায়ের আগে এ আমারও দরকার ছিল, নইলে বারবার আসতুম না। তিনি জানতেন আমার কর্মশক্তি যে পাহাড়ের কন্দরে আটকে আছে, এটাই আমার সবচেয়ে ক্ষতি। এমনিতেই আমাদের দেশে তখন মেয়েদের কর্মক্ষেত্র ছিল সংকীর্ণ। ওরকম একটা স্থানে তো কথাই নেই। আমার কর্মের পথও তিনি খুঁজছিলেন। লেখার ঘর থেকে দেখা যায় একটা পার্বত্য পথ, সেখান দিয়ে চলাচল করে মালবাহী ঘোড়া নিয়ে মজুরের দল। সেই দিকে তাকিয়ে একদিন জিজ্ঞাসা করলেন, এখানে পাহাড়িদের সংখ্যা কত? 4-5 হাজার হতে পারে। তবে তোমরা একলা কেন? ওরা কি মানুষ নয়? ওদের তোমরা ঘরে ডাকো, ওদের কাছে যাও। মানুষের তো কত সমস্যা আছে, তাদের বন্ধু প্রয়োজন, ওদের বন্ধু হও না কেন? সেই জন্যই তার জন্মদিনে আমরা পাহাড়িদের নিয়ে উৎসবের আয়োজন করলাম। এখানকার অর্থাৎ এই জেলার ইতিহাসে শুধু নয়, বোধহয় সরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মচারীর বাড়িতে এই প্রথম মজুরেরা নিমন্ত্রিত হয়ে এলো। চা বাগানের মতো এখানেও নিয়ম ছিল, কোনো অফিসারের বাড়ির হাতায় কোনো মজুর জুতো পরে ঢুকবে না। কোনো মজুর ঘোড়া চড়ে চলেছে, অফিসারের সঙ্গে দেখা হলে তৎক্ষণাৎ নেমে পড়তে হবে। একজন নামেনি বলে রিচার্ডস তাকে বেত মেরেছিল। এই সমাজে আমি একটা নতুন কাজ পেলাম, নতুন পথের নিশানা। ক্রমে ক্রমে আমাদের ঘরের দরজা ওদের দিকে খুলে গেল। 1942-এ দুর্ভিক্ষের সময় ইংরেজদের আসল মূর্তিটি দেখলাম। আমাদের উপর তো বিরুদ্ধতা ছিলই, চক্রান্ত করে গুর্খাদের রাগিয়ে তুলল এখানে যে কয় ঘর বাঙালি আছে তাদের বিরুদ্ধে ও এই জেলার সমস্ত বাঙালিদের বিরুদ্ধে। ইংরেজরা এই কাজে কত দর তা সেই সময় বুঝলাম। ওরা তো তখন হিন্দু মুসলমানের দাঙ্গায় উস্কানি দিয়ে দিয়ে বিভেদের গহ্বর খুঁড়ে খুঁড়ে ক্ষত বিক্ষত করে দিয়েছে এই বিশাল দেশের চিত্তভূমি। এখন ওদের নূতন করে রাগের কারণ এই যে বাঙালি মন্ত্রিসভা হয়েছে, ভারতীয়করণ চলেছে এবং বাঙালিরা বিদ্যায় ওদের চেয়ে বড় হওয়ায় ওদের মাথার উপরে চলে গেছে, যাচ্ছে, উচ্চপদ পাচ্ছে। অতএব আবার সেই একই অস্ত্রে শান দাও। ওরা মজুরদের খেপিয়ে তুলছে, বলছে
আগেও তো যুদ্ধ হয়েছিল, তখন কি চালের দাম এত হয়েছিল? এখন বাঙালির রাজত্ব হচ্ছে বলেই এই দশা। এরপরে যখন আমরা অর্থাৎ ইংরেজরা চলে যাব, তখন তোমাদের গুর্খাদের কি হবে অবস্থা বুঝতে পারছো? কেউ আর চাকরি পাবে না। এখানে বাঙালি এনে এনে পাহাড়টা ভরিয়ে ফেলবে। অতএব বাঙালিদের ঠ্যাঙাও। এরাই তো ইংরেজ তাড়াচ্ছে, অতএব এদেরকে শেষ করো। অথচ আমরা এইসব কিছুই টের পাচ্ছি না। আমরা সরল ভালো মানুষ, পড়ুয়া, রাজনীতির কিছুই জানি না। ভোরবেলা উঠে আমার স্বামী মিটিংয়ে চলে গেছেন। চাল কেন পাওয়া যাচ্ছে না তার কৈফিয়ত দিতে হবে। দুপুরবেলা যখন ওকে নিয়ে এলো, তখন সারা শরীর রক্তে ভাসছে। উনি কিন্তু হাসছেন। ভয় পাবার কিছু নেই, বিশেষ কিছু হয়নি। সেই সময় ভালো করে দেখলাম পুলিশের সঙ্গে যোগ রেখেই চক্রান্তটা হয়, নইলে ব্যাপক দাঙ্গা হতেই পারে না। রোটে ছিল রাত্রে সমস্ত বাঙালিদের পুড়িয়ে মারা হবে। দুটি শিশু নিয়ে আমি তো তারই অপেক্ষায় ছিলাম। তবুও সাহেব এসপি এসে সাহেবদের সঙ্গেই কথা বলে চলে গেল। কিছুতেই থাকলো না। তার স্ত্রী নাকি ডিনারে অপেক্ষা করছে। সে আবার স্বামী পাশে না থাকলে খেতেই পারে না। সেই সময় বুঝতে পেরেছিলাম দাঙ্গাকারী যারা হাতে অস্ত্র নিয়ে মানুষ মারে তাদের দোষ নেই বললেই হয়, কারণ তারা একটা কিছু করা উচিত মনে করে। তার জন্য নিজেরাও বিপদের সম্মুখীন হচ্ছে। অপরপক্ষে যারা চক্রান্ত করছে তারা নিজে কোনো দায়িত্ব না নিয়ে অন্যকে বিভ্রান্ত করে নিজে ফলটা ভোগ করতে চাইছে। তারপর থেকে সর্বদাই এই দেখলাম, মানুষকে হিংস্র করে তোলবার কাজে যারা হাত পাকাচ্ছে তারাই মুখে বড় বড় কথা বলে সেজে গুজে সভায় এসে বসে। আসলে এটা ইংরেজদের একচেটিয়া নয়, যে সুবিধা পাবে সেই করবে। দাঙ্গার পরে উনি সুস্থ হয়ে ওঠার পর আমি কবির কথা ভাবতে লাগলাম। মানুষদের দিকে চেয়ে দেখো। আমি ভাবছি, এত বড় যে দুর্যোগ ঘটল, এ দোষ আমাদের ছাড়া তো আর কারোর নয়। আমাদের পাশে যদি এতটা অসন্তোষ পুঞ্জীভূত হয়ে থাকে আর আমরা টেরই না পাই, তাহলে মূঢ়তা তো আমাদেরই। আমি তখন ভালো করে ওদের দিকে তাকালাম, আর তখনই বুঝতে পারলাম যে যে নির্জনতার দুঃখ আমায় এতদিন পীড়িত করেছে তার থেকে উদ্ধারের পথ ছিল, শুধু সেই পথটা আমি চিনতে পারিনি। আমি অন্তর্মুখী হয়ে বই নিয়ে বসে আছি। আমার শূন্যতা ভরবে কি করে? সেখানে এই সময় পাহাড়িদের ঘরে দুর্ভিক্ষের বছরটা ছাড়া খাদ্যের অভাব ছিল না। কিন্তু খাদ্য ছাড়াও মানুষের অন্য প্রয়োজন আছে। আমি তারই আয়োজন করলাম। আমাদের ঘরের দরজা প্রসারিত হতে লাগলো। উৎসবে অনুষ্ঠানে কুলি মজুরদের নিয়ে আমার পরের 14 বছর পরিপূর্ণ হয়ে গেল। ওপরওয়ালা একজন আমার স্বামীকে বললেন, আপনি কি লক্ষ্য করেছেন আপনার স্ত্রী মজুরদের সঙ্গে বেশি মিশছেন? হ্যাঁ, এরকম হলে ডিসিপ্লিন থাকবে কি করে? ডিসিপ্লিনের অভাব আগে কিছু লক্ষ্য করেছি, এখন তো করছি না। আপনি কি আপনার স্ত্রীকে নিষেধ করবেন? না। তাহলে আমি বলবো? না না, তাহলেই ডিসিপ্লিন ভঙ্গ হতে পারে। দেখলাম সম্পূর্ণ অজ্ঞ অশিক্ষিত মানুষের মধ্যেও এমন লোক আছে যারা সূক্ষ্মভাবে বুঝতে পারে, যাদের মন গভীরের দিকে উন্মুখ, যাদের গলায় গান আছে, মনে কবিতা আছে। ছাই ঢাকা আগুনের স্ফুলিঙ্গ যখন জ্বলতে দেখতাম, আনন্দে মন ভরে যেত। তাদের একজনের হাতে তৈরি একটি শিল্প নিদর্শন আজও আমার ঘরে বহুজনকে আনন্দ দেয়। সঙ্গী সর্বত্র পাওয়া যায়, মানুষই মানুষের সঙ্গী। পৃথিবীতে নানা জাতের নানা শ্রেণীর সভ্য অসভ্য মানুষ দেখেছি, কিন্তু সেই সময়কার গুর্খা জাতির মধ্যে যে সততা, সরলতা ও বিশ্বস্ততা দেখেছি তা পরে আমি অন্য কোথাও দেখিনি। যখন ওই দুর্গম নির্জন অরণ্যে বাস করতে যাই, তখন যে শূন্যতা নিয়ে গিয়েছিলাম, যখন ফিরে আসি তখন তার চিহ্ন মাত্র ছিল না। একটি পরিপূর্ণ জীবন নিয়ে আমি ফিরেছি। স্নেহে, সখ্যে, মাধুর্যে তা পূর্ণ। বিনা অ্যানেস্থেশিয়ায় হাত কাটতে যাদের চোখে জল আসে না, আমাদের আসার সময় তাদের চোখে জলের অভিষেক
আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়টা সমাপ্তিকে গৌরবে ভরে দিয়েছিল। আজকের পর্ব এখানেই শেষ করলাম। আশা করছি আজকের পর্ব আপনাদের ভালো লাগলো। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।